শুভ দুপুর, শুভেচ্ছা প্রিয় দর্শক। আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ চ্যানেল আইয়ের পর্দায় নিয়মিত আয়োজন ফ্রেশ প্রিমিয়াম টি তারকা কথনের আজকের পর্বে। আজ আমাদের সাথে তারকা কথনের সেটে আমন্ত্রিত অতিথি হয়ে এসেছেন বাংলাদেশের প্রথম সুপারস্টার খ্যাত কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা নায়ক রাজ্জাক ছাড়ের সুযোগ্য পুত্র সম্রাট, এবং আজকে তার জন্মদিন। শুভেচ্ছা ভাইয়া। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, শুভ জন্মদিন। এবং আপনাকে আমরা দীর্ঘদিন ধরে পাই না, আজকে জন্মদিনের দিন আপনাকে পেয়েছি, এতে আমরা খুবই আনন্দিত। চ্যানেল আইকে থ্যাঙ্কস আমাকে ইনভাইট করার জন্য, সেলিব্রেট করার জন্য। প্রথমে যদি জানতে চাই জন্মদিনের ব্যাপারে, যে রাত 12টা 1 মিনিট কিভাবে শুরু হয়েছিল? এবারে একটু ডিফারেন্ট হয়েছে। আমার ফ্যামিলির সবাই, আম্মা, ওয়াইফ, আমার মেয়েরা, আমার ফ্রেন্ড, তার ওয়াইফ, পুরো ফ্যামিলি কালকে হঠাৎ আমার বাসায় ডিনারে অ্যাটাক করলো এবং 12টার সময় আমার বোন, আমার দুলা ভাই, তার বাচ্চারা সবাই মিলে জাস্ট কেক কাটা হলো এবং বিভিন্ন পোজে ছবি তোলা হলো। এগুলো সব কিছু আমার ওয়াইফ প্ল্যান করে রেখেছিল। সো সারপ্রাইজ প্ল্যান, এটাই তো হয় প্রত্যেক বছর জন্মদিনে, এক একবার এক এক ধরনের সারপ্রাইজ। এক্স্যাক্টলি। আজকে দিনের প্ল্যান কি? সারাদিন কি করছেন? সারাদিন যা নর্মালি করি, ডেইলি রুটিন, বাসায় যাব, কাজকাম থাকলে ওগুলো করব, এই আর কি। আর জন্মদিনের যারা আসবে, অনেকেই আসছে সকাল থেকে উইশ করতে, তো তাদের সাথে কথা হচ্ছে, ফিলিংস শেয়ার হচ্ছে, স্মৃতিচারণ হচ্ছে, এটাই চলছে। এই যে ছোটবেলার জন্মদিনের যে একটা ব্যাপার থাকতো, যে জন্মদিন মানে বিশেষ কিছু, সেই এক্সাইটমেন্টটা কি এখনো কাজ করে? না, এখন ওইভাবে কাজ করে না। স্পেশালি আব্বা চলে যাওয়ার পর থেকে আমি ওই রকমভাবে কোনো সেলিব্রেশন করিনি। ইনফ্যাক্ট আমার ফ্যামিলির থেকেও কেউ করে না। আমরা মানে আব্বাকে মিস করি, মানে কোনো কিছুই তো আব্বা ছাড়া আমরা করতাম না। সো এই কারণে আগের মতো ওরকম করা হয় না। বাট ডেফিনেটলি ছোটোবেলা একটা অন্যরকম, সবারই, সব ছেলে মেয়ে বাচ্চারা বাচ্চা বয়সে থাকে, তাদের এই জিনিসটা হয় এবং খুব এক্সাইটমেন্ট থাকে, অনেক গিফট পাওয়া যায়, ফ্রেন্ডসরা আসে, আড্ডা দেওয়া হয়, মজা করা হয়। সো ওটা আরেকটা লাইফ ছিল। এই যে বাবার প্রসঙ্গটা যেহেতু চলে এসেছে, নায়ক রাজ্জাক, আমাদের কিন্তু নামটা শুনলে অন্যরকম একটা অনুভূতি হয়। তো আপনার আসলে অনুভূতিটা কেমন সেই জায়গা থেকে? এই মানুষটাকে আপনি সবসময় কাছে পেয়েছেন, দেখেছেন, তার সান্নিধ্যে ছিলেন। আমি আলহামদুলিল্লাহ যে আমি সৌভাগ্যবান, আল্লাহ আমাকে এমন বাবা এবং মা দিয়েছেন, এবং তারপর তার কর্ম, তার পরিচয়, আমি তার সন্তান, এটা আমার জন্য গর্বের বিষয়। এবং ডেফিনেটলি যে আমি বলতে পারি আমি গিফটেড যে আমি এরকম একজন বড় মানুষের সন্তান, আমি এটা পরিচয় দিতে পারি সবার কাছে। এবং তার কাজ, তার ক্যারিয়ার, তার ডিসিপ্লিন, তিনি যেভাবে লাইফ লিড করেছেন, এটা একটা অনুসরণীয় ব্যাপার আসলে। বাবা থাকতে জন্মদিনটা কেমন ছিল আর এখনকার জন্মদিনটা কেমন? তখন হচ্ছে কি, কিছু করতে না চাইলেও বাবা জোর করেই সব কিছু করতেন, আম্মাকে দিয়ে করাতেন। আমার বিয়ের পর আমার ওয়াইফ, আব্বা মিলে প্ল্যান করতেন, আর এই পারিবারিকভাবেই করা হতো এবং সবাই চলে আসতো। অ্যাকচুয়ালি কারো দাওয়াত দিতে হয় না আমাদের বাসায়, এটাই হচ্ছে ট্রেডিশন হয়ে আসছে লক্ষ্মীকুঞ্জের। কোনো অকেশন হলে কাউকে বলা লাগে না। মানুষ এত আমাদের সাথে, আমরা মানে আন্তরিকতার জায়গাটা এমন জায়গায় যে সবাই জানে, তো চলে আসে। আমরা ওইভাবেই সেলিব্রেট করি একসাথে সবাই মিলে। স্যারের সাথে যদি কোনো মিষ্টি স্মৃতি জানতে চাই, যে কোন ব্যাপারটাকে এখন সব থেকে বেশি মিস করেন? আব্বাকে তো প্রতি মুহূর্তেই মিস করি। স্পেশাল এরকম অকেশনস থাকলে মিস করি, নতুন কিছু করলে মিস করি, যে আব্বা যদি থাকতেন, এই জিনিসটা দেখতে পারতেন আমরা করছি। হ্যাঁ, আমার মেয়ে বড় হয়েছে, আব্বা থাকলে এখন দেখতেন ও স্কুলে যাচ্ছে, ও এটা করছে, আচ্ছা আম্মা এটা করলো, বা একটা নতুন কিছু হলো। তো এই যে প্রত্যেক মুহূর্ত, প্রতিটি বিষয়, মানে আব্বাকে আমরা আসলে সবাই মিলে খুবই মিস করি, খুবই মিস করি। স্বাভাবিক একটা ব্যাপার। এখন আপনাকে নির্মাতা বা চলচ্চিত্র অভিনেতা হিসেবে আমরা দেখেছি সব সময়, এখন কেন দেখতে পাচ্ছি না? এই যে দীর্ঘ বিরতি, এর কারণটা কি? এটা আমার আসলে পার্সোনাল ডিসিশন ছিল। আমি নির্মাণ করেছি অনেক বছরই, নির্মাণে ছিলাম, টেলিফিল্ম বানিয়েছি, নাটক বানিয়েছি, কাজ করেছি 2018 পর্যন্ত, এবং সর্বশেষ চলচ্চিত্রেও কাজ করেছি আমি 2018-তে। তারপরে আমি একটু আসলে ভিন্ন চিন্তায়, মানে আমার ক্যারিয়ার নিয়ে, আমার লাইফ নিয়ে একটু আমি জাস্ট চেঞ্জের কারণে, যেহেতু আমি ব্যবসার সাথে জড়িত ছিলাম, পারিবারিক আমাদের ব্যবসাও আছে, যেহেতু আব্বা নাই, আমাদের গার্জেন আমার বড় ভাই, বাপ্পা ভাই,
বাবার জায়গায় এখন উনি আছেন, তো আমরা দুই ভাই মিলে সব কিছু ফ্যামিলির ম্যাটার লুক আফটার করি এবং কোনো ডিসিশন নিতে হলে বড় ভাইয়ের কাছে আমরা যাই, উনি ডিসিশন দেয়, আমরা ওইভাবে করি। সো দেখা যাচ্ছে যে আসলে ক্যারিয়ারের দিকে ওইভাবে মানে মিডিয়া ফিল্ম মেকিংয়ের দিকে আসলে ওইভাবে আর সময় দেওয়া হয় না। লাইফ নিয়ে এখন সবাই ব্যস্ত হয়ে গেছে, আসলে এখন বাচ্চারাও বড় হচ্ছে, তো কাজ তো করতেই হবে। আমরা এবং দর্শকরা কিন্তু আপনাদেরকে সত্যি মিস করে। এখন কি আর কোনো ইচ্ছা আছে যে ভবিষ্যতে এরকম একটা গল্প পেলে করব বা সিনেমা নির্মাণ করব বা অভিনয় করব? আসলে সত্যি কথা বলতে কি, এখন যে প্রেক্ষাপট, আজ থেকে 8 বছর আগে আমি কাজ করেছি, তো 8 বছর পরে এখন প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেছে, এখন মিডিয়া চেঞ্জ হয়ে গেছে। অ্যাকচুয়ালি এখন যে কাজগুলো হচ্ছে বা তার সাথে আমি আসলে ফ্যামিলিয়ার না। হ্যাঁ, গল্পের প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে, কারণ আমরা একটা ডিফারেন্ট স্কুলিংয়ে বড় হয়েছি। আমাদের মেকিংয়ের যে আমরা শিক্ষাগুলো নিয়েছি আব্বার থেকে বা যাদের সাথে কাজ করে এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি, তো এখন দেখা যাচ্ছে একটা ডিফারেন্ট প্ল্যাটফর্মে কাজ হচ্ছে এবং কাজের পরিধিও খুব একটা বড় না। মানে এখানে যদি প্র্যাকটিক্যালি আমরা ক্যারিয়ার প্ল্যান করি, তাহলে এটা আসলে বেশি দূর একটা মানুষের পক্ষে যাওয়া সম্ভব না, মানে ক্যারিয়ার ওয়াইজ যদি চিন্তা করেন, বিকজ কাজের পরিমাণ খুবই কম এবং খুব লিমিটেড কাজ হচ্ছে, এটাও একটা বিষয়। তো আসলে কোনো কিছুই বলা যায় না, সিনেমা এরকম তো হচ্ছে না। আমি বেশ কয়েকটা সিনেমার লাস্ট যখন কাজ করতাম আমি অফার পেতাম এবং দেখা যায় ম্যাক্সিমাম সিনেমার মধ্যে একই রকম ক্যারেক্টার চলে আসছে, তো রিপিট ক্যারেক্টার করার থেকে পরে আমি চিন্তা করলাম যে না, এগুলো করে আসলে বেশি দূর আগানো যাবে না, তো তখন আমি ডাইভার্সিফাইড চিন্তাভাবনা শুরু করি আর কি। আসলে তো সব আল্লাহর ইচ্ছা, রিজিকের মালিক উনি, হয়তো আমার জন্য আরও ভালো কিছু ওয়েট করছে, সো ওনার উপর ভরসা করেই আছি, দেখা যাক কী হয়। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা রাজ রাজ্জাক স্যার এবং সম্রাট ভাইয়া দুইজনের অভিনীত একটি ছবির অংশ দেখব, যেটা আমাদের ইমপ্রেস টেলিফিল্মের ছবি। একটু দেখে আসি আয়না কাহিনী মুভির অংশটি। তুমি করে কথা কইতাছেন কেন? আগে থেকে পরিচয় আছে? কবে থেকে? পরশু রাত থেকে। ওই মিয়া, রাইতের বেলা সে ছেলে মেয়েকে পরিচয় কেমনে? আয়না আপনার জন্য গলায় দড়ি দিতে গিয়েছিল। কি? জি। ফাইজলামি করেন আমার লাগে? জি না, আমি আপনার শালা না। নর্মালি শালারা দুলাভাইদের সাথে একটু ফাজলামি করে। আয়নার গলায় এখনো দাগ আছে। আয়না, দাগটা দেখাও। ওর মতো মানুষকে এসব দেখিয়ে লাভ কি? এই খবরদার, এইভাবে কথা কইবা না। কথার তুমি দেখেছো কি? বিয়ের ব্যবস্থা না করলে আবার গলায় ফাঁসি দেব। দেওয়ার আগে তোমার নামে চিঠি লিখে দিয়ে যাব। আরে না না, এত কিছু করতে হবে না, এই অনশনেই কাজ হয়ে যাবে। ভাই, এই অনশনের জন্য কিন্তু আমিই দায়ী। আমি আয়নাকে বলেছি প্রতিবাদ করতে। প্রতিবাদের ভাষা হিসেবে সে অনশনকে বেছে নিয়েছে। কোন কে আপনি? কি সুন্দর অভিনয় আমরা দেখলাম। আসলে আপনি তো চলচ্চিত্র নির্মাণও করেছেন, অভিনয় করেছেন, এই দুইটা থেকে যদি আপনাকে বলি যে কোনটা আপনার বেশি ভালো লেগেছে বা কোনটার অভিজ্ঞতাটা কেমন ছিল? আমি চলচ্চিত্র নির্মাণ করিনি, আব্বার সাথে অ্যাসিস্ট করেছিলাম। আয়না কাহিনী যেটা ফুটেজ আমরা দেখলাম, এটা আব্বার পরিচালনার সর্বশেষ ছবি, ইমপ্রেসের ব্যানারে হয়েছিল 2013 সালে। তো আব্বা যখন স্ক্রিপ্টিংয়ের কাজ করতেন, ব্রেকডাউন করতেন, আমি সাথে থাকতাম। আর শুটিংয়ের সময় দেখা যেত আমি যখন ক্যামেরার সামনে না থাকতাম আব্বার সাথে কাজ করতাম। প্রোডাকশন লাইনে কিছু কাজ করেছি। তো নির্মাণটা আসলে নেশার মতো। অভিনয় এক জিনিস, নির্মাণ আর এক জিনিস। নির্মাণ হচ্ছে আপনি নিজে যেটা ইমাজিন করছেন, যেটা পিকচার করছেন, এটাকে স্ক্রিনে ফুটিয়ে তোলা। এটার মধ্যে কিন্তু মানে অন্যরকম একটা অনুভূতি কাজ করে, এটা নেশার মতো আর কি। সো মানে ইটস এ ডিফারেন্ট অরা, এটা ডিফারেন্ট ওয়ার্ল্ড। আর অভিনয় খুব টাফ, আরেক মানে ইটস টাফার। এই কারণে বলবো যে এখানে আপনার প্রত্যেকটা নার্ভকে আপনার অ্যাক্টিভেট রাখতে হয়, প্রত্যেকটা এক্সপ্রেশনে ডিটেলসে যেতে হয়, এবং ভুল হলে ওটা দর্শকের চোখে স্ক্রিনে ধরা পড়ে যাবে। সো ওটা আরেকটা জিনিস। সব কিছুই আসলে প্র্যাকটিসের ব্যাপার, স্টাডি, প্র্যাকটিস, এগুলো করতে হয় অনেক। বাবার সাথে কাজ করার অভিজ্ঞতা কেমন? বাড়িতে তো বাবাকে দেখেছেন বাবা হিসেবে, এবার চলচ্চিত্রে বা অভিনয়ের সময়, নির্মাণের সময় তো তখন তিনি একটা আলাদা ব্যক্তিত্ব ছিলেন। হ্যাঁ, উনি খুব প্রফেশনাল ছিলেন, এটা আমি আগেও বলেছি, কোট করেছি, যে কাজের সময় উনি আসলে কে ছেলে কে মেয়ে বা কে কি ওটা উনি ওভারলুক করে যেতেন। উনি ওনার কাজটা ঠিকই আদায় করে নিতেন এবং খুব মানে প্রেশার দিয়েই করতেন, হবে না কেন, পারবে না কেন, পারতে হবে। এটা আমি সেটে থাকলে আমার ক্ষেত্রেও প্রযোজ্য থাকতো। আমার কো আর্টিস্ট যারা ছিলেন
যারা আব্বার সাথে কাজ করেছেন জানেন উনি পারফেকশনে বিশ্বাসী, উনি কোনো কম্প্রোমাইজ করতেন না। স্যারের কোন ছবিটি বা এমনকি কোনো গান যেটা আপনার খুবই পছন্দের? কোনটা বলবো বলেন? বলা কঠিন হয়ে পড়ছে। এটা তো আসলে বলা খুব মুশকিল, যেটাই দেখবেন ভাল লাগবে। আসলে কিন্তু সবগুলোই ভালো লাগার মতো, সবগুলোই ভালো লাগার মতো ছবি। কিছু ছবি আছে আব্বা করেছেন যেরকম মাটির ঘর, ছুটির ঘন্টা, অশিক্ষিত, সৎ ভাই, বাবা কেন চাকর, হ্যাঁ মানে এই ছবিগুলা কয়েকটা ছবি, বেশি ছবি দেখা লাগে না আসলে। আর বদনাম, বেঈমান ছবিগুলা, হ্যাঁ অন্ধবিশ্বাস, এই ছবিগুলো দেখলে বোঝা যায় উনি কত ভার্সেটালিটি নিয়ে কাজ করতেন এবং তার ডেপথ তো আমার বলা লাগে না, মানুষ আরও ভালো জানেন যে কত ভ্যারিয়েন্ট ক্যারেক্টার উনি পোর্ট্রে করে গেছেন অল থ্রু হিজ ক্যারিয়ার। এগুলো নিয়ে কিন্তু আমাদের স্টাডি করা উচিত যে আর্টিস্ট হতে হলে যে উনি কী কী কাজ করেছেন, কিভাবে করেছেন, তার প্রসেসটা কী ছিল। এটা আসলে কোনটা ফেভারিট আপনি এখান থেকে আসলে বাছাই করা মুশকিল হয়ে যাবে। একটার থেকে আরেকটা বেটার, একটার থেকে আরেকটা বেটার। আমরা এখনও চিন্তা করি যে এত আগে, এত বছর আগে এইসব কাজগুলো আমাদের এখানে হয়েছে। অভিনয় করা যখন শুরু করেছেন তখন কি বাবার সেই পথচলা অনুসরণ করেছেন, বা করলেও কোন দিকটি আপনাকে বেশি অনুপ্রাণিত করেছে? মজার ঘটনা বলি, অ্যাকচুয়ালি আমার অভিনয় শুরু হচ্ছে বড় ভাইয়ের হাত ধরে। বড় ভাইয়ের একটা নাটক ছিল চ্যানেলে, ওটা করবে, তো ভাইয়া আমাকে বলল যে চল অ্যাক্টিং করবি। আমি তো কিছু পারি না, চল হবে কিছু একটা। এই ঢুকলাম, ওটাতে আব্বাও ছিলেন, ভাইয়াও ছিলেন, নাম ছিল মনে হয় একজন যোদ্ধার মুক্তি। ওখান থেকেই শুরু। তারপরে তো কাজ করলাম, বকা খেতাম, কাজ পারতাম না, অভিনয় পারতাম না, মানুষজন বকা টকা দিত যে ওনার ছেলে অমুকের ভাই, তুমি এরকম কাজ করো কেন? তোমার অ্যাকচুয়ালি শিখতে তো সময় লাগে। এইভাবেই ধাক্কা টাক্কা খেয়ে, বকাঝকা, গালি টালি খেয়ে তারপরে মোটামুটি একটু আয়ত্তে নিয়ে আসতে পেরেছি আর কি অ্যাক্টিং। তো মানে আব্বার জেনারেশন, আব্বা যে সময় কাজ করেছেন, দ্যাট এনভায়রনমেন্ট সব কিছু কিন্তু আলাদা ছিল। তখন মূল এন্টারটেইনমেন্ট বিজনেসটাই ছিল সিনেমা। তখন কিন্তু আসলে স্যাটেলাইট টিভি ছিল না, আমাদের ইউটিউব ছিল না, বা সোশ্যাল মিডিয়া আমরা যেখানে এখন দেখছি এগুলা কম্পিট করতে হয়নি। মূলত তখন শুধু সিনেমা নিয়ে মানুষ ভাবতো, এই জন্য সিনেমাটাও খুব ফ্লারিশ করেছে। ওখানে অনেক লম্বা ক্যারিয়ার থাকতো মানুষজনের এবং অনেক ভালো ভালো কাজ হতো, হ্যাঁ, যেটা পরবর্তীতে এসে আমাদের ইন্ডাস্ট্রি ওই জৌলুসও হারিয়ে গেছে, আমাদের কাজের ক্ষেত্রেও কমে গেছে, আমাদের ছবির সংখ্যা কমে গেছে। তো ফার্দার আর ওইভাবে আমি কাজও করতে পারিনি, ফিল্ড পাইনি কাজ করার, এই আর কি। বাবার সাথে যেই কাজগুলো করেছেন এর মধ্যে আপনার কোনটা পছন্দের? আমার প্রথম ছবি ছিল আমি বাঁচতে চাই, এটা আমি খুব এনজয় করেছি। আয়না কাহিনীতে আমি খুব এনজয় করেছি, ক্যারেক্টারটা খুব মজার ছিল। আর একটা কাজ করেছি কোটি টাকার ফকির, আব্বার ডিরেকশনে, আমার সেকেন্ড ছবি। ওটা বড় ভাইও ছিলেন, আব্বা ছিলেন। আমি খুব লাকি যে একটা ফ্যামিলি মুভি ছিল, সবাই মিলে আমরা কাজ করেছি। এইগুলা খুব মনে পড়ে এখন। এটাই কিন্তু একটা চমৎকার ব্যাপার যে দুজন ভাই এবং বাবা সবাই একসাথে মিলে অভিনয়টা করা, এই ভাগ্য অনেকের হয় না। এটা আসলে আপনি যে গিফটেড ব্যাপারটা বলছিলেন প্রথমে, আসলেই ব্যাপারটা গিফটেড আসলে। হ্যাঁ, আচ্ছা, আপনার প্রোডাকশন হাউসের এখন কি অবস্থা? আমার প্রোডাকশন হাউস ছিল রাজলক্ষ্মী টেলিফিল্মস, যেটা আমরা সর্বশেষ 2018-তে একটা প্রোডাকশন করি চ্যানেলের জন্য। বাবা দিবসের নাটক ছিল ওটা, বাবা, ওটাই আমাদের সর্বশেষ প্রোডাকশন ছিল। তারপরে আমরা আর ওটা নিয়ে আর আগাইনি। আমরা প্রোডাকশন হাউস হয়ে গেছে, বাট ফার্দার আর কোনো প্রোডাকশনে যাইনি আমরা। এখন কি ভবিষ্যতেও যাওয়ার ইচ্ছে নেই? বলা যায় না, যদি হতেও পারে, একটা ফেজ চলছে, যখন ফিল হবে সেটাই। এবার আমিও যদি একটা মজার প্রশ্ন করতে চাই, ফেসবুকে মাঝে মাঝে আপনাকে কিবোর্ড বাজাতে দেখা যায়, ওটা কি আপনি প্রফেশনালি শিখেছেন নাকি এমনি ভালো লাগে প্যাশন থেকে? এটার একটা ছোট্ট স্টোরি আছে। আমার যখন 8 বছর বয়স, তখন আনোয়ার পারভেজ আঙ্কেল ছিলেন, উনি খুব প্রখ্যাত মিউজিশিয়ান, মিউজিক ডিরেক্টর ছিলেন, সবাই জানেন। আব্বার তখন ম্যাক্সিমাম ছবির মিউজিক উনি করতেন। আমার জন্মদিনে আমাকে ছোট্ট ক্যাসিও কিবোর্ড পাওয়া যেত, তো ওটা আমাকে দিয়েছিলেন। তো আমি ওটা এমনি বাজাতাম। তো আমি কোথাও কিন্তু প্রফেশনালি কোনো এটার উপর কোনো স্কুলিং করিনি, আমি কোনো নোটসও জানি না। আমি যেটা শুনি এটা জাস্ট ফিল থেকে বাজাই, এটাই আমার একটা হবি বলতে পারেন। আমার মিউজিকের খুব শখ, সো ইটস কাইন্ড অফ হবি, বাট আমার কোনো ট্রেনিং নেই। তো পরবর্তীতে দেখলাম যখন যেটা শুনি বাজাতে পারি, পরে নিজের থেকে একটা বড় কিবোর্ড কিনলাম, মাঝে মধ্যে বাজাই। এটাই। এই যে মিউজিকটা যে ভালো লাগে, কিবোর্ড ছাড়াও কি অন্য কিছু বাজানো হয় নাকি শুধু কিবোর্ড? আমার খুব শখ মুভি দেখার। আমি খুব
ঘরে থাকতে পছন্দ করি, খুব একটা বেরোই না। বাসায় থাকলে আমি সারাক্ষণ মুভি দেখতে থাকি, এটা অনেক ছবি, পুরানো ছবিও ডাউনলোড করে দেখি। আর মিউজিক, বিভিন্ন টাইপের মিউজিক নিয়ে আমি শুনতে পছন্দ করি, এবং যখন খুব ভাল লাগে, দেখা যায় বৃষ্টি হচ্ছে বা শীত, এক কাপ কফি নিয়ে বসে পিয়ানো বাজাই, হ্যাঁ, রিক্রিয়েট করি মিউজিকগুলো। তো এগুলো হচ্ছে আমার আসলে আমার খেলনা, আমার টাইম পাস। এখনও আমি তাই করি। সেলফ টাইমটা আমি এভাবেই নিজেকে বিজি রাখি। পরিবার, বন্ধু বান্ধব এইসব নিয়ে এখন কেমন কাটছে, কি নিয়ে ব্যস্ততা যাচ্ছে? আমি খুব ভাগ্যবান, আবারও বলবো, আমার এরকম আল্লাহ আমাকে এরকম একটা পরিবার দিয়েছেন, এবং সাথে আমার দুষ্টু বন্ধুদেরও দিয়েছেন। তারা দেখছে, তাদেরকে আমি বলেছিলাম চলো তোমাদের ধরে নিয়ে যাই, লাইভে বসাবো। সো ওরা আসলে বন্ধু না, ওরা আমার ফ্যামিলির মতো। আচ্ছা, খুব কাছের, সবাই একসাথে মিলেমিশে থাকি, ফ্যামিলির মধ্যেই থাকি। আমার বাসায় যখন তারা আসে, কেউ মনে হয় না যে এরা বাইরের কেউ বা আমার বন্ধু না। ইটস কাইন্ড অফ আ ফ্যামিলি, এনভায়রনমেন্টটাই আমার এরকম। এবং সবাই হাসি ঠাট্টা করছে, খাওয়া নিয়ে আসছে, আমার ওয়াইফ রান্না করছে। সো আর আমার যারা ফ্রেন্ড, দেখা যায় ওরা আবার এখন বড় ভাইয়েরও ফ্রেন্ড হয়ে গেছে, দেখা যায় বড় ভাইয়ের সাথেও গল্প করে। বন্ধু ভাগ্যটা ভালো হওয়া কিন্তু জরুরি, কারণ কথায় আছে না যে বন্ধু খুঁজলেও পাওয়া যায় না। আর আমার সবাই স্কুলের ফ্রেন্ড, বা স্কুলের ফ্রেন্ড এতদিন পর্যন্ত থাকাটা তো আরো বিশাল ব্যাপার। আরো মজার, এগুলো একসাথেই আমরা স্কুলে পড়েছি, এখন ওই গালাগালি মারামারি চলে। এখন যে যার ক্ষেত্রে বড় বড় হয়ে গেছে, কেউ ব্যবসা করছে, কেউ চাকরি করছে, বাট ওই 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 জিনিসটা এখনো রয়ে গেছে। ওই সেই আন্তরিকতা, ভালোবাসা, কাপড় টানাটানি এইসব চলছে, এগুলো চলে, কালকে রাতেও চলেছে ইনফ্যাক্ট। আচ্ছা, এই যে হঠাৎ করে বিরতি নেওয়া, চলচ্চিত্র জগৎ থেকে হারিয়ে যাওয়া, এই সম্পর্কে পরিবার বা বন্ধু বান্ধবরা কি কিছু বলে যে কেন করছো না বা কবে করবে? না, তারা ওয়েল অ্যাওয়্যার এই জিনিসটা নিয়ে। দেখা যায় কি, যতটুক কাজ করেছি, আল্লাহ আমাকে ওইখানে আমার যতটুক ছিল আমার রিজিক, আমি ওই পর্যন্ত কাজ করেছি আলহামদুলিল্লাহ। ভালো কাজগুলো করতে পেরেছি। ভালো হয়েছে কি খারাপ হয়েছে এটা দর্শকরা ভালো জানেন, বাট আমি আমার এফোর্ট দিয়ে যতটুকু আমার ক্যাপাবিলিটি ছিল আমি করেছি। আর দেখা যায় আমি আসলে স্রোতে গা ভাসানোতে পছন্দ করি না, কারণ দেখা যায় আমার কাছে 3টা ছবির স্ক্রিপ্ট এসছে, ফর এক্সাম্পল বলি, 3টেতেই নায়ক কিডনি বেচে মায়ের ট্রিটমেন্ট করে। সো আমি 3-4 ছবি এরকম ছেড়ে দিয়েছি। আমি যদি হিসাব করি 10-15টা ছবি আমি স্ক্রিপ্ট শুনে কিন্তু বাদ দিয়ে দিয়েছি, স্যাড টু সে। বাট আমি কাউকে ছোটো করে বলছি না, এটা আমার পার্সোনাল এথিক্স ছিল তখন। তো দেখা যাচ্ছে আমি মিস করি, আমি ডেফিনেটলি মিস করি। কাজ তো কাজ, মানে শখ করে এসেছি, ক্রিয়েটিভ কাজ অনেক ভালো লাগে, আমি মিস করি। বাট আগানো হয় নাই এই কারণে আগানো হয়নি যে না, আমি আসলে করতে পারবো না, এটা আমি নিতে পারবো না, বা আমার সাথে আমি খাপ খাওয়াতে পারবো না। তো আমি সাইলেন্টলি চলে এসেছি আসলে। গান করেন কি? গান গাইতে পারি না, খুব বাজে গলা। মিউজিক বাজাই, শুধু মিউজিক বাজাই। আচ্ছা, তাহলে কি আমরা বলতে পারি যে ভালো গল্প পেলে আবার কাজ করবেন? ভালো গল্প, হ্যাঁ অবশ্যই, ভালো গল্প পেলে কেন করব না। ভালো গল্প পেলে নির্মাণ তো করাই যায়, অভিনয় না করি নির্মাণ করতে পারি। আর অভিনয়ের বিষয় আসলে এখন তো আমি আর নায়ক হয়ে নাচাগারে করতে পারবো না, এখন আমাকে ক্যারেক্টার প্লে করতে হবে, এই আর কি অবস্থা। তো যেটা আসলে এইজের সাথে যায় এইরকম বিষয়। বাট তারপরেও আমি এটাকে রিকনসিডার করবো আসলে আমি এই মুহূর্তে কাজ করতে চাই কিনা, বিকজ আমি এক জায়গায় একটা লাইফ আমি সেট করে ফেলেছি। আমার মেয়েরা বড় হচ্ছে, তাদের পড়াশোনার দিকে খেয়াল রাখতে হয়, ফ্যামিলি ম্যান হয়ে গেছে, এন্ড ফ্যামিলির অনেক দায়িত্ব। এখন বাবা নাই, ভাইয়া, আমরা সবাই মিলে ফ্যামিলি রান করি। সো দায়িত্ব তো কম থাকে না মানুষের। এই যে বাবার কথাটা যেহেতু আবার আসলো, আপনার বাবা তো একজন ব্যক্তি, তিনি, আপনি যেটা বললেন যে আপনি অনেক ব্লেসড, এখন আপনার নিজের সন্তান, এই যে আপনি নিজেও একটা এখন বাবা হয়েছেন, এই ব্যাপারটা কিভাবে অনুভব করেন? এখন বুঝি আমরা কি প্যারাটা দিতাম আব্বা আম্মাকে, কি জ্বালানো জ্বালিয়েছি, এবং ওনারা এগুলো সহ্য করতেন, আবদার, আহ্লাদ, এইটা ওইটা। এখন যেগুলো ওরা করছে আমরা সহ্য করছি। তো বুঝতে পারছি কত প্যারা দিতাম বাবা মাকে, এখন রিয়েলাইজ করছি। বাট আলহামদুলিল্লাহ আমার সন্তানরা, আমার ভাইদের সন্তানরা মাশাআল্লাহ, তারা, যেহেতু আমরা একান্নবর্তী পরিবার, একসাথেই বড় হয়েছি, মানুষ হয়েছি, তারাও ওই এনভায়রনমেন্টে বড় হয়েছে, আদব কায়দা জানে, বড়দের সম্মান দিতে জানে, যেটা বেসিক শিক্ষা, এই শিক্ষা দিতে পারছি। পড়াশোনা করছে ভালো মতো। তো আল্লাহ ভরসা, বাকিটা। একটা বাচ্চাকে ছোট থেকে গড়ে তোলা, এটা কিন্তু খুবই চমৎকার একটা একটা দায়িত্ব, অনেক স্যাক্রিফাইস করতে হয়, অনেক কিছু ইচ্ছা করে করতে করি না, ঠিক আছে আমার বাচ্চাটার জন্য ভালো হবে, এটাও একটা ব্যাপার যে এমন কোনো কাজ করব না যেটা পরবর্তীতে আমার বাচ্চাকে ফেস করতে হয় যে তোমার আব্বাই একটা ভুল কাজ করেছে। সো ওই দিকেও সতর্ক থাকতে হয় যে না, বাবা মার কারণে যাতে ওদের কোনো প্রবলেম ফিউচারে ফেস না করতে হয়, এই দিকটাও মাথায় রাখতে হয়, আমাদের জন্য যাতে এম্বারেস না হয় কখনো সোসাইটিতে।
এই পর্যায়ে আমরা আপনার অভিনীত একটি নাটকের অংশ দেখব। আজকে এই জন্মদিনের দিনে পেয়ে আমরা সত্যিই খুব আনন্দিত। আশা করছি আবারও দেখা হবে। Thank you. একটু শেষে যদি কিছু বলতে চান দর্শকদের উদ্দেশ্যে, যেহেতু এতদিন পর পেয়েছি আপনাকে। আমি কৃতজ্ঞ প্রথমত আপনাদের কাছে, চ্যানেল আইয়ের কাছে আমাকে আজকে ইনভাইট করার জন্য। আর দর্শকদের উদ্দেশ্যে বলবো, আমার জন্য, আমার মা, আমার ভাইয়া, আমার ফ্যামিলি সবাই, আমার সন্তান আমাদের জন্য দোয়া করবেন। এবং আপনাদের কাছে কৃতজ্ঞ, আপনারা যে ভালোবাসা, সম্মান এখনও দিয়েছেন আমাদের পরিবারের প্রতি, এখনও যে ফিল করি আমরা এই জিনিসটা, মানে আমরা আসলেই ভাগ্যবান। আমি থ্যাঙ্কস জানাই সবাইকে। দর্শক, আপনাদের সকলের সুস্থতা ও নিরাপত্তা কামনা করে আজকে কেক কাটার মাধ্যমে আমরা বিদায় নেব। শুভ জন্মদিন, শুভ জন্মদিন, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আপনাকে।